নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এক কালোজয়ী গল্প, হারানের নাত জামাই। মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল। সঙ্গে জোরদার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি, আর কয়েকজন লেঠেন। কনকনে শীতের রাত, বিরাম বিশ্রাম ছেটে ফেলে ঊর্ধ্বশ্বাসে 3টি দিন রাত্রি একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমোচ্ছিল। পালা করে জেগে ঘরে ঘরে ঘাঁটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা। শাঁখ আর উলুধ্বনিতে আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল গ্রামের কাছাকাছি পুলিশের আবির্ভাবের। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গাঁ ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত, উধাও হয়ে যেত। গাঁ শুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায়, হঠাৎ হানা দিয়েও পুলিশ সহজে তার পাত্তা পায় না। 1.5 মাস চেষ্টা করেও পারেনি। ভুবন এ গাঁ ও গাঁ করে বেড়াচ্ছে যখন খুশি। কিন্তু গ্রাম ঘেরবার, আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না। শটান গিয়ে ঘিরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর, যার মধ্যে একটি ঘর হারানের। বোঝা গেল আটঘাট আগে থেকে বাঁধাই ছিল। ভেতরের খবর পেয়ে এসেছে। খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকেলে ভুবন পা দিয়েছে গ্রামে। হঠাৎ সন্ধ্যের পরে তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে, ময়নার মা। তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে। এমনও কি কেউ আছে তাদের এ গায়ে? শীতের তেভাগা চাঁদের আবছা আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের। জানা যাবে। সাঁঝের পরে কে গাঁ ছেড়ে বাইরে গিয়েছিল জানা যাবে। জানা যাবে। এ বজ্জাতি গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে, দেখালুম কোন হালা পিঁপড়ার পাখা উঠছে, দেখালুম। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গাঁ থেকে। গাঁয়ে গাঁয়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে। কোনো গাঁয়ে সে ধরা পড়েনি। শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে। তাদের গাঁয়ের এ কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান। সে জানটা দেবে এই আপনজনটার জন্যে। শীতে আর ঘুমে অবশ প্রায় দেহগুলি চাঙ্গা হয়ে ওঠে। লাঠি, সড়কি, দা, কুড়ুল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা। গোটা 8 মশাল পুলিশ সঙ্গে এনেছিল, 3-4টে টর্চ। হাঁসখালি পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে মশালগুলি তারা জেলে নেয়। দেখা যায় সব সশস্ত্র পুলিশ। কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক। পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেডিং পার্টির নায়ক মন্মথকে তাই জিজ্ঞেস করতে হয়, হারান দাসের কোন বাড়ি? তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক ঘন্টা হারান আছে গায়ে। বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে, আগে কোন হারান দাসের কথা কোন? গালে একটা চাপড় খেয়েই এমন হাউমাউ করে কেঁদে ওঠে রাখাল। দম আটকে আটকে এমন সে ঘন ঘন উঁকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করাই অনর্থক হয়ে যায় তখনকার মতো। বোবা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয়, একেবারে তুখর হয়ে উঠেছে চালাকিবাজিতে। এদিকে হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, তুমি উঠলা কেন কও দেখি? বলে, কিন্তু ও জানে যে তার কথা কানে যায়নি বুড়োর। চোখে যেমন কম দেখে, কানেও তেমনি কম শোনে হারান। কি হয়েছে ভালো বুঝতেও বোধহয় পারেনি। শুধু বাইরে একটা গন্ডগোল টের পেয়ে ভড়কে গিয়েছে। ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট। এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছবে বাইরে যারা বেড দিয়েছে।
দু এক দণ্ড চেঁচালেই যে বুঝবে হারান তাও নয়। তার ভোঁতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না। এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব। ভুবনকে বলে ময়নার মা। বুড়া বাপটার তরে ভাবনা। ভুবন বলে, মোর কিন্তু হাসি পায় ময়নার মা। ময়নার মা গম্ভীর মুখে বলে, হাসির কথা নয়, গুলিও করতে পারে, দেখুন মাত্র। কইব হাঙ্গামা করছিলেন। তাড়াতাড়ি একটা কুপি জ্বালে ময়নার মা। হারানকে তুলে নিয়ে ঘরের বিছানায় শুইয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে, আহ, ভালো শাড়ি খান পরতে পারলি নে? বলছো নাকি? ময়না বলে। ময়নার মা নিজেই টিনের তোরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখানা বার করে। ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলো ভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটি। বলে, ঘুমটা দিবি, লাজ দেখাবি, জামাইয়ের কাছে যেমন দেখাস। ভুবনকে বলে, ভালো কথা, শোনেন, আপনার নাম হইল জগমোহন, বাপের নাম সাতকড়ি, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর। নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার। কান খাড়া করে সে শোনে। কুপির আলোতেও টের পাওয়া যায় প্রৌঢ় বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রেখা কি রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবা বেশ আর কদম ছাঁটা চুল চেহারায় এনে দিয়েছে পুরুষালী ভাব। গা ভাইঙা রুইক্ষা আইতেছে, তাই না ভাবতেছিলাম ব্যাপার কি, গাঁর মাইন্সের সারা নাই। ভুবন বলে, তবেই সারছে, 10-20টা খুন জখম হইব নির্ঘাত। আমি যাই, সামলাই গিয়া। থামেন আপনি, বসেন। ময়নার মা বলে, দেখেন কি হয়। সদের এক চাষি চাষাড়ে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে। ওদের আওয়াজ পেয়ে মন্মথও জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে। 2-4 জন শুধু পাহারায় আছে বাড়ির পাশে ও পিছনে। বেড়া ডিঙিয়ে এদিক ওদিক দিয়ে ভুবন না পালায়। 10টি বন্দুকের জোর মন্মথের, তার নিজের রিভলভার আছে। তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে স্পষ্টই বোঝা যায়। তার সুরটা রীতিমতো নরম শোনায়। স্রেফ হুকুম জারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা, পরিণামটাও। বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে হাকিমের দস্তখতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশ করতে। তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে, এতে বাধা দেওয়া, হাঙ্গামা করা উচিত নয়। তার ফল খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশ করতে দিমু না। প্রায় 200 গলা সাই দেয়, দিমু না, দিমু না। এমনই যখন অবস্থা, সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মনমতো হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার, ময়নার মার খ্যানখ্যানে তীক্ষ্ণ গলা শীতার্ত থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল, রও দেখি তোমরা, হাঙ্গামা কইরো না। মোর ঘরে কোনো আসামি নাই। চোরি ডাকাত দেখি যে ঘরে আসামি রাখুন। বিকালে জামাই আইছে, শোয়াইছি মাইয়া জামাই রে। দারোগা বাবু তাল্লাশ করতে চান, তাল্লাশ করেন। মনমতো বলে, ভুবন মন্ডল আছে তোমার ঘরে? ময়না মা বলে, দেখেন আইসা, তাল্লাশ করেন। ভুবন মন্ডল কেডা? নাম তো শুনি নাই বাপের কালে। মাইয়ার বিয়া দিলাম বৈশাখে, 2 ভরি রূপা কম দিছি কেন, জামাই ফিরা টাকায় না। 2 ভরির দাম পাঠাইয়া দিছি, তবে আজ জামাই পায়ের ধুলা দিছে। আপনারে কোন কি দারোগা বাবু, মাইয়াটা কাইন্দা মরে। মাইয়া যত কান্দে আমি তত কান্দি। আচ্ছা আচ্ছা, মনমতো বলে, ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও। গৌর সাউ হেঁকে বলে, অত চুপে চুপে আসে কেন জামাই? ময়নার মা গা জ্বলে যায় ময়নার মার, বলে, সদর দিয়া আইছে। তোমার একটা মাইয়ার 7টা জামাই চুপে চুপে আসে, মোর জামাই সদর দিয়া আইছে। গৌর আবার কি বলতে যাচ্ছিল, কে যেন আঘাত করে তার মুখে। একটা আর্ত শব্দ শুধু শোনা যায়, সাপে ধরা ব্যাঙের একটি মাত্র আওয়াজের মতো।
ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মন্মথের। পিচুটির মতো চোখে এঁটে যেতে চায় ঘোমটা পরা ভীরু লাজুক কচি চাষি মেয়েটার আধপুষ্ট দেহটি। এ যেন কবিতা। বিয়ে পাশ মন্মথর কাছে যেন চোরাই স্কচ হুইস্কির পেগ, যেন মাটির পৃথিবীর জীর্ণ ক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ। তার রীতিমতো আফসোস হয় যে জোয়ান মর্ত মাঝবয়সী চাষাড়ের লোকটাই স্বামী। ওর আদরেই মেয়েটার এই আলুথালু বেশ। তবু মন্মথ জেরা করে, সংশয় মেটাতে গাঁয়ের দুজন বুড়োকে এনে শনাক্ত করায়। তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না। ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে, যতটা সম্ভব নিরীহ গোবেচারি সেজে। কিন্তু খোঁচা খোঁচা গোঁফদারি ভরা মুখ, রুক্ষ এলোমেলো একমাথা চুল, মোটেই তাকে দেখায় না নতুন জামাইয়ের মতো। মন্মথ গর্জন করে হারানকে প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, জিগান মিছা, কানে শোনে না, বদ্ধ কালা। ও, মন্মথ বলে। ভুবন ভাবে এবার তার কিছু বলা বা করা উচিত। এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা, মিছা কইয়া আনছে আমারই। সরাইলের হাটে আইসি, ঠাইরেন পোলারে দিয়া খবর দিলেন মাইয়া নাকি মরো মরো, তখন যায় এখন যায়। তুমি অমনি ছুটে এলে? আসুন না, রতি ভরি সোনা রূপা যা দিব কইছিল তাও ঠেকাই নাই বিয়াতে। মইরা গেলে গা থেকে খুইলা নিলে আর পামো? ও, তাই ছুটে এসেছ? তুমি হিসেবি লোক বটে, মন্মথ বলে ব্যঙ্গ করে। আর কিছু করার নেই, বাড়িগুলির তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া। জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়ার চলে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে, কিন্তু হাঙ্গামা হবে। দু পাপ পিছু হটে এখনো চাষির দল দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি। গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব, ভয় ডর বলে কিছু নেই। ঘরে ঘরে তাল্লাশ চলতে থাকে। একটা বিড়াল লুকানোর মতো আড়ালো যে ঘরে নেই, সেই ঘরেও কাঁথা কানি হাঁড়ি পাতিল জিনিসপত্র ছত্রখান করে খোঁজা হয় মানুষকে। মন্মথ থাকে হারানের বাড়িতেই। অল্প নেশায় রঙিন চোখ। এসব কাজে বেরোতে হলে মন্মথ অল্প নেশা করে, মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্যে। চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না। কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার 20-22 বছরের জোয়ান ভাইটা, উসখুস করে ক্রমাগত। ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মা টের পায়, একটু যদি বাড়াবাড়ি করে মন্মথ, আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাঁপুনি ধরছে, শো না গিয়া বাছা। তুমিও শুইয়া পড়ো বাবা। আপনি অনুমতি দেন দারোগা বাবু, জামাই শুইয়া পড়ুক। কত মানত কইরা মাথা কপাল কুইটা আনছি জামাই রে। ময়নার মার গলা ধরে যায়, আপনারে কি কমু দারোগা বাবু। ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভুবন যায় না। আরো দুবার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ জানায় তাকে। তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোনো, শো গিয়া। খাড়াইয়া কি করবা? ঝাঁপ বন্ধ কইরা শো। তখন তাই করে ভুবন। যতই তাকে জামাই মনে না হোক, এরপর না মেনে কি আর চলে যে সে জামাই? মন্মথ আস্তে আস্তে বাইরে পা বাড়ায়, পকেট থেকে চ্যাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায়। পরদিন মুখে মুখে গল্প ছড়িয়ে যায় দিক দিগন্তে। দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন আর জোদ্দার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত খবর গিয়ে পৌঁছয়। গায়ে গায়ে লোকে বলা বলি করে ব্যাপারটা, আর হাসিতে ফেটে পড়ে। বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে। কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বঁটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানা। সে যে এমন রসিকতাও জানে, কে এটা ভাবতে পেরেছিল? গায়ের মেয়েরা আসে দলে দলে,
অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলেছে এখন, তার মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছল। মোক্ষদার মা বলে একগাল হেসে গালে হাত দিয়ে, মা গো মা, ময়নার মা, তোর মধ্যে এত। খেন্তি বলে ময়নাকে, কি লো ময়না, জামাই কি কইল, দিছে কি? লাজে ময়না হাসে। বেলা পড়ে এলে কাল যে সময় ভুবন মণ্ডল গায়ে পা দিয়েছিল, প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের। বয়স তার 26-27। বেঁটে খাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গায়ে ঘর কাচা শার্ট, কাঁধে মোটা সুতির সাদা চাদর। গায়ে ঢুকে গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে, এপাশ ওপাশ না তাকিয়ে, গম্ভীর মুখে। রসিক ডাকে দাওয়া থেকে, জগমোহন নাকি, কখন আইলা? নন্দ বলে, আরে শোনো শোনো, তামুক খাইয়া যাও। জগমোহন ফিরেও তাকায় না। রসিক ভড়কে গিয়ে নন্দকে শুধোয়, কি কাণ্ড বুঝলানি? কেমনে কব? অবাক হয়ে মুখ চাওয়াচাই করে দুজনে। পথে মথুরের ঘর, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের। নাম ধরে ঢাক দিতে ভেতর থেকে সাড়া আসে না, বাইরের লোক জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে। একজনের হাতে খোঁটা শুদ্ধ গরু বাঁধা দড়ি। তাদের একজন বলে, বাড়িতে নাই। তুমি কেডা? হারামজাদাটারে খোঁজো কেন? জগমোহন পরিচয় দিতেই দুজনে তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে। অ, তুমিও আইসো ব্যাটারে 2 ঘা দিতে? তা ভয় নেই জগমোহনের, তারা আশ্বাস দেয়। হাতের সুখ তার ফসকাবে না। কাল সন্ধ্যায় গেছে গাঁ থেকে, এখনো ফেরেনি মথুর। কখন ফিরে আসে ঠিকও নেই। তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে। মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্যে, সে খবর পাবে। সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকেই নয় সুযোগ দেওয়া যাবে মথুরের নাক কানটা কেটে নেবার। সে ময়নার মার জামাই, তার দাবি সবার আগে। সাউরি পাইছিলা দাদা একখান, নিজের হইলে বুঝতা। জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে, চলতে আরম্ভ করে। শুনে দুজনে তারা মুখ চাওয়াচাই করে অবাক হয়ে। আচমকা জামাই এলো, মুখে তার ঘন মেঘ। দেখেই ময়নার মা বিপদ মানে। ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীর শান্তভাবে অভ্যর্থনা জানায়। তার যেন আশা ছিল, জানা ছিল এ সময় এমনি ভাবেই জামাই আসবে, এটা অঘটন নয়। বলে, আসো বাবা আসো। ও ময়না, পিঁড়া দে। ভালো নি আছে বেবাকে? বিয়াই বিয়ান পোলামাইয়া আছে। আর একটু ভড়কে যায় ময়নার মা। কত গোসানা জমে আছে জামাইয়ের কাটছাঁট এই কথার জবাবে। ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো থাকে না। পড়ন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখ চেয়ে দেখবে না শ্বশুর বাড়ির, পণ করেছে জগমোহন। লক্ষণ খারাপ। ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে, আসে নাই, হারামজাদা আসে নাই। হায় ভগবান! নাতিরে খোঁজে। ময়নার মা জগমোহনকে জানায়, বিয়ান থাইকা দেখে না, উতলা হইছে। ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না, কি হয়েছে হারানের নাতির, ময়নার ভাইয়ের, জানতে চাইবে জগমোহন। কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার। খাড়াইয়া রইলা কেন? বসো বাবা বসো। জগমোহন বসে। ময়নার পাতা পিঁড়ি সে ছোঁয় না, দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে। মুখ হাত ধুইয়া নিলে পারতা। না, জামু গিয়া অখনি। অখনি যাইবা? হ, একটা কথা শুই না আইলাম। মিছা না খাঁটি জিগাইয়া জামু গিয়া। মাইয়া নাকি কার লগে শুইছিল কাইল রাতে? শুইছিল? ময়নার মার চমক লাগে। মোর লগে শোয় মাইয়া?
মোর লগে শুইছিল, আর কার লগে শৈব? ব্রহ্মাণ্ডের মাইন্সে জানছে কার লগে শুইছিল। চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল। তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ে। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু জগমোহনের ওই এক গো। ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে, বলে, তুমি নিজে মন্দ, অন্যরে তাই মন্দ ভাবো। উঠানে মাইন্সের গাদা, আমি খাড়া সামনে, একদণ্ড ঝাঁপটা দিছে কি না দিছে তুমি দোষ ধরলা? অন্য তো কয় না। অন্যের কি? অন্যের বউ হইলে কইতো। বড় ছোট মন তোমার। আইজ মন্ডলের নামে এমন কথা কইলা, কাল কইবার জুয়ান ভাইয়ের লগে কেন কথা কয়? কন উচিত? ও মাইয়া সব পারে। তখন আর শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের 14 পুরুষ। হারান কাঁপা গলায় চেঁচায়, আইসে নাকি? আইসে হারামজাদা! হায় ভগবান, আইসে! ময়না কাঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে। ছুটে আসে পাড়া বেড়ানি, নিন্দা ছড়ানি নিতাইপালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। কি হয়েছে গো ময়নার মা? নিতাইপালের বউ শুধায়। মাইয়া কাঁদে কেন? তাদের দেখে সম্বিত ফিরে পায় ময়নার মা। ফোঁস করে ওঠে, কাঁদে কেন? ভাইটারে ধৈর্য নিয়ে গেছে, কাঁদবো না? জামাই বুঝি আইছে খবর পাইয়া? শুনবা বাছা, শুনবা, বইতে দাও, জিরাইতে দাও। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায়। তাকে ঘাঁটাবার সাহসও কারো নেই। ময়নার মা মেয়েকে ধমক দেয়, কাঁদিস না। বাপের নিয়া ঘরে গেছিলি, বেশ করছিলি, কাঁদনের কি? বাপ নাকি? জগমোহন বলে ব্যঙ্গ করে। বাপ না, মন্ডল 10টা গাঁয়ের বাপ। খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়। মন্ডল আমাগো অন্ন দিছে, আমাগো বুঝাইছে, সাহস দিছে, একসাথ করছে। ধান কাটাইছে, না তো চণ্ডী ঘোষ নিত বেবাক ধান। তোমারে কই যোগু, হাতে ধইরা কই, বুঝা দেখো, মিছা গোসা কইর না। বুঝা কাম নাই, এখন যাই। রাইতটা থাইকা যাও, জামাই আইলা গেলা গিয়া মাইনছে কি কইব? জামাইয়ের অভাব কি? মাইয়া আছে, কত জামাই জুটব। বেলা শেষ হতে না হতে ঘনিয়ে এসেছে শীতের সন্ধ্যা। অল্প অল্প কুয়াশা নেমেছে। ঘুঁটের ধোঁয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী। যাই বলেই যে গা তোলে জগমোহন তা নয়। ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবে না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনো বাকি আছে। যদি যায় জামাই, মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপরে যাবে। আর কথা বলে না ময়নার মা। আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিছু নেই, মুয়া মুড়ি কিছু তো জোগাড় করতে হবে। খাক বা না খাক, সামনে ধরে দিতেই হবে জামাইয়ের। চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয় ভয়, ঘরে আসো। খাসা আছি, শুয়েছিল তো? না, মা কালীর কিরা শুই নাই। মায়ে কনে খালি ঝাঁপটা দিছিলাম, বাঁশটাও লাগাই নাই। ঝাঁপ দিছিলা, শোও নাই, বেউলা সতী। ময়না তখন কাঁদে, তোমার লগে আইজ থেকে শেষ। ময়না আরো কাঁদে। ঘর থেকে হারান কাঁপা গলায় হাঁকে, আসে নাই, ছোড়া আসে নাই। হায় ভগবান! থেমে থেমে এক একটা কথা বলে যায় জগমোহন। না থেমে অবিরাম কেঁদে চলে ময়না। যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের, তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে। মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে, ময়না তখন চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে। বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারাদিন পরে এখন তার দু চোখ জলে ভরে যায়। জোরদারের সাথে, দারোগা পুলিশের সাথে লড়াই করা চলে, অবুঝ পাষণ্ড জামাইয়ের সাথে লড়াই নেই। আপন মনে আবার হাঁকে হারান, আসে নাই, মোর মরণটা আসে নাই।
হায় ভগবান। জগমোহন চুপ করেছিল। এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর। উয়ারে ধরছে কেন? ময়নার কান্না থিতিয়ে এসেছিল। সে বলে, মন্ডল খুড়ার লগে গেঁদল পাড়া গেছিল, ফিরতি পথে একা পাইয়া ধরছে। কেন ধরছে? কাইল জব্দ হয়েছে সেই রাগে বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন, আর কাঁদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে আসে, কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে, বলে, মাথা খাও, মুখে দাও। আবার বলে, রাইত কইরা কেন যাইবা বাবা, থাইকা যাও। থাকনের জো নাই, মা দিব্যি দিছে। তবে খাইয়া যাও, আখা ধরাই। পোলাটারে ধইরা নিচে পরান্ডা পোড়ায়, তোমারে রাইখা জুরামু ভাবছিলাম। না, রাইত বাড়ে। আবার কবে আইবা? দেখি। উঠি উঠি করেও দেরি হয়। তারপর আজ সন্ধ্যা রাতেই পুলিশ আনার সেই রকম শোর ওঠে কাল মাঝরাত্রিরের মতো। সদল বলে মনমতো আবার আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গের শক্তি কালের চেয়ে অনেক বেশি। তার চোখ সাদা। সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি। কি গো মন্ডলের শাশুড়ি? মনমতো বলে ময়নার মাকে। জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা আবার কি? জামাই। ময়নার মা বলে, বাহ, তোর তো মাকি ভাগ্যি ভালো, রোজ নতুন নতুন জামাই জোটে। আর তুই ছুড়ি এই বয়সে? হাতটা বাড়িয়েছিল মনমতো রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলাইয়া কথা কইবেন। বাড়ির সকলকে, এমনকি বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মনমতো দেখতে পায় কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি। দলে দলে লোক ছুটে আসছে চারিদিক থেকে। জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরের ঘর পার হয়ে পানা পুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না। কালকের চেয়ে 7-8 গুণ বেশি লোক পথ আটকায়। রাত বেশি হয়নি, শুধু এ গাঁয়ের নয়, আশেপাশের গাঁয়ের লোক ছুটে এসেছে। এটা ভাবতে পারেনি মনমতো। মন্ডলের জন্য হলেও মানে বোঝা যেত। হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গাঁ ভেঙে মানুষ এসেছে। মানুষের সমুদ্রের, ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়েই রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের। 90 বছরের বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ছোড়া গেল কই, কই গেল? হায় ভগবান। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের এক অন্যতম কালজয়ী রচনা হারানের নাত জামাই। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।